স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। আন্দোলন, সহিংসতা, ষড়যন্ত্র সহ নানামুখী চাপ মোকাবিলায় জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলো। তবে কিভাবে হবে এই ঐক্য, তার রূপরেখা এখনো স্পষ্ট নয়। রাজনীতিক এবং কূটনীতিক বিশ্লেষকরা বলছেন, কোনো দল মতকে বাদ না দিয়ে শুধু অভিযুক্তদের বিচারের আওতায় এনে নির্বাচনের দিকে এগুতে হবে, অন্যথায় পরিণতি খুব একটা ভালো হবে না। ৫ই আগস্টের পর থেকেই বাংলাদেশের মানুষ যেন চড়ে বসেছে এক রাজনৈতিক রোলার কোস্টারে। প্রতিদিন নানা আন্দোলন, দাবি দেওয়া, রাজপথ বন্ধ, সহিংসতা সহ ঘটছে হত্যার মতো ঘটনাও। এছাড়া নাগালে আসছে না দ্রব্যমূল্য, বাড়ছে অনিশ্চয়তা। এই বাস্তবতায় অভ্যুত্থানের সুফল নিয়ে সংশয়ে সাধারণ মানুষ। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় ঐক্যর কথা বলেছে বিএনপি। বৃহস্পতিবার প্রায় একই মত জানিয়েছে জামায়াতে ইসলামও। সরকারের উপদেষ্টারা বলছেন, সংস্কার দৃশ্যমান হবার পর ভোট, কিন্তু রাজনৈতিক দলগুলো চাইছে দ্রুত নির্বাচন। আমাদের দল থেকে ইতিমধ্যে আহ্বান জানানো হচ্ছে যে আমরা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকব, দেশবাসীকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা আমরা নিচ্ছি। এই মুহূর্তে জাতীয় ঐক্য গড়ে তোলাই আমাদের একমাত্র এবং প্রধান লক্ষ্য। অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা করার জন্য তার প্রথম দিন থেকে যেটা দরকার ছিল, এখনও আমি মনে করি দরকার, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো প্রধানত একেবারে স্বৈরাচারী দল ছাড়া অন্যদের সাথে আলাপ আলোচনা করে সে একটা পথ যদি বের করতে চায়, তাহলেই সমস্যার সমাধান দ্রুত করা সম্ভব। এদিকে পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা সব দলের রাজনীতি করার অধিকারের উপর জোর দিচ্ছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সুনির্দিষ্ট অভিযোগ যে রাজনীতিবিদদের বিরুদ্ধে, তাদের বিচারের আওতায় এনে রাজনৈতিক সমন্বয় করতে হবে। এতে অন্যান্য দেশের সাথে সম্পর্ক ঠিক থাকবে বলে মনে করেন তারা। তারা অলরেডি বলা শুরু করেছে, একটা হলো ইনক্লুসিভ নির্বাচনের বিষয়টা তারা স্পষ্ট করেছে। এমনকি জার্মান অ্যাম্বাসাডার তিনি রিকনসিলিয়েশনের কথা বলেছেন খুবই স্পষ্টভাবে। তারা ওই সব দলের নির্বাচন চাইবে। এর একটা বড় কারণ হচ্ছে, যেহেতু তাদের ইনভেস্টমেন্ট থাকে এবং তারা চায় না যে আবার হট্টগোল হয়ে আবার অস্থিরতার মধ্যে পড়ে তাদের যে ইনভেস্টমেন্ট সেটা যেন ক্ষতি হয়। কোনো রাজনৈতিক দল ও মতকে বাতিল করার ফলাফল দেশের জন্য ভালো হবে না বলেও মনে করেন তারা। ইউরোপিয়ান ইউনিয়ন বিশেষ করে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঐক্যে কেউ ফাটল ধরাতে পারবে না এবং সফল হতেও পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারত একচোখা নীতি অবলম্বন করেছে। তারা বিবৃতি দিয়েছে, কিন্তু একজন আইনজীবী হত্যার ব্যাপারে কোনো কথা বলেনি। কেউ যাতে দেশের ব্যাপারে চোখ রাঙাতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন বিএনপির এই নেতা। বলেন, নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। পরিস্থিতি মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। এই যে জুলাই আগস্ট মাসে এত হাজার মানুষকে মেরে ফেলা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি দেখলাম না। এই যে আমাদের অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি নাই। তাহলে একজনকে গ্রেপ্তার করলে বিবৃতি দেবেন, আর এক খুন করলে বিবৃতি দেবেন না। একজন না, হাজার হাজার খুন হবে, তার বিরুদ্ধেও কোনো বিবৃতি না। এটা পক্ষপাতমূলক। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে দেশি বিদেশি গোষ্ঠী বেশ তৎপর বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। চট্টগ্রামে হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। গুজব থেকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শান্তি শৃঙ্খলা সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় সেদিকে সচেতন থাকতে হবে। আইনজীবী হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় বলেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশের ভাবমূর্তি রক্ষা করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমেই আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। এই বিষয়টার একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে, এই বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন।
আর সবার প্রতি আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে। দেশে ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার জন্য দায়ী আগের বিতর্কিত কমিশন, এমন মন্তব্য করে তাদের শাস্তির আওতায় আনার তাগিদ দিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচন নিয়ে এফটিসিতে এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি আরও বলেন, নতুন নির্বাচন কমিশনের কাছে ভোট আয়োজন নিয়ে তেমন চ্যালেঞ্জ দেখছেন না তারা। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রস্তাবের পক্ষে বিপক্ষে তর্ক করেন কবি নজরুল ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা, তুলে ধরেন নির্বাচন নিয়ে নিজেদের নানা যুক্তি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, নির্বাচন দেরিতে হলে ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, তাই রোডম্যাপ ঘোষণা করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন জরুরি। মেগা প্রজেক্টের নামে যে মেগা দুর্নীতি করা হয়েছে, যে গুম খুন লুটপাট করা হয়েছে, শুধুমাত্র একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা সবকিছু সমাধান করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই আয়োজনে যোগ দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, দেশের ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার জন্য দায়ী আগের বিতর্কিত কমিশন। সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন, যেটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ, তারা ওত নিয়েছে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করবে। তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত। তিনি বলেন, নতুন ইসির কাছে নির্বাচন নিয়ে তেমন চ্যালেঞ্জ নেই, তবে জটিলতা আছে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে। আমার তো মনে হয় এই নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ, খুব বড় চ্যালেঞ্জ নাই, তবুও চ্যালেঞ্জ আছে অবশ্যই কতগুলো, যেমন ভোটার তালিকাটা সুষ্ঠু করতে হবে। তিনি জানান, নির্বাচন কবে হবে তা বলার সময় এখনো আসেনি, তবে সংস্কারের বিষয়ে 31শে ডিসেম্বরের মধ্যে সুপারিশ দেবে কমিশন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। সিন্ডিকেটে জিম্মি জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির বিনামূল্যের পাঠ্য বই ছাপানোর কার্যক্রম। এবার প্রায় 400 কোটি বই ছাপাতে এনসিটিবির প্রাক্কলিত দরের চেয়ে একজোট হয়ে ছাপাখানার মালিকরা বেশি দর দেয়ায় সরকারের গচ্ছা যাচ্ছে প্রায় 600 কোটি টাকা। এনসিটিবি বলছে, এবার রি-টেন্ডারের সময় না থাকায় সুযোগ নিয়েছে সিন্ডিকেট চক্র। চলতি বছর প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্য বইয়ে প্রতি ফরমা কাগজ ছাপানোর প্রাক্কলিত দর দেয়া হয়েছে 2 টাকা 61 পয়সা, কিন্তু প্রেস মালিকরা সর্বনিম্ন দর দিয়েছেন 3 টাকা 65 পয়সা। একইভাবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে 3 টাকা 11 পয়সার বিপরীতে 3 টাকা 48 পয়সা এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে ফরমা প্রতি 2 টাকা 47 পয়সার বিপরীতে 3 টাকা দর দিয়েছেন ছাপাখানার মালিকরা। এই হিসেবে চলতি বছর এনসিটিবির প্রাক্কলিত দরের চেয়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বইয়ে 20.01%, ষষ্ঠ শ্রেণীর মাধ্যমিকের বইয়ে 21.23% এবং দাখিল ও কারিগরিতে 19.83% বেশি দর দিয়ে কাজ নিয়েছেন ছাপাখানার মালিকরা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, কাজ পেতে আগে প্রাক্কলিত দরের চেয়ে কম দর দেওয়ার প্রতিযোগিতা থাকলেও এবার প্রেস মালিকরা একজোট হয়ে দিয়েছেন বাড়তি দর, ফলে বাধ্য হয়ে বেশি দরেই পাঠ্য বই ছাপাতে হচ্ছে, যাতে কমপক্ষে 600 কোটি টাকা গচ্ছা যাচ্ছে সরকারের। এই প্যাটার্নটা দেখলেই বোঝা যায় যে তাদের মধ্যে একটা জোট হয়েছে। তারা এই রিটেন্ডার করার অপশন নাই, এটা জেনে বুঝেই তারা এইভাবে বাজার দর, মানে আমাদের প্রাক্কলিত দরের চেয়ে বেশি, অনেক বেশি করেছে। হয়তো বাজার 1-2% হয়তো বেশি থাকতে পারে, কিন্তু সেটাকে তারা 19-20 পর্যন্ত নিয়ে গেছে। তো এটা খুবই দুঃখজনক বলে আমি মনে করি। এনসিটিবির চেয়ারম্যান জানান, প্রেস মালিকদের এই সিন্ডিকেট ভাঙতে না পারলে সামনে আসতে পারে আরও কঠিন সময়। 1,30,000 টাকার উপরে কিন্তু মেট্রিক টন কোনো কাগজ নাই। 1,40,000-42 ধরেও আমরা টেন্ডার প্রাক্কলন করেছিলাম, কিন্তু দেখা গেল তার চেয়েও বেশি তারা কোট করেছে, সেটা 1,56,000-53 হয়ে যাচ্ছে। এই সিন্ডিকেট শক্তিশালী বটেই, এখান থেকে বেরিয়ে আসার জন্য আমার মনে হয় সরকার এই ব্যাপারে ভাবছে। বাড়তি দর ও সিন্ডিকেটের অভিযোগের বিষয়ে মিশ্র ব্যাখ্যা মুদ্রণ শিল্প সমিতির। এত বড় টেন্ডারগুলোতে সিন্ডিকেট করা কি আদৌ সম্ভব? একদম সম্ভব না, তাও বলবো না। যেগুলো শুনছেন
সেগুলো কারণেই ঠিক আছে। গতবার যে কাগজ ছিল আর এবারে যে কাগজ, মানটা কিন্তু ডাবল। কাগজের কোম্পানিগুলোতে যান, 85 ব্রাইটনেস দিয়ে যখন সে কাগজ তৈরি করে, পাল্পের কারণে সে দিতে পারে না। সিন্ডিকেট ভাঙতে বই ছাপানোর বিকল্প উৎসও খুঁজছে এনসিটিবি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীতে শীত জেঁকে বসার আগেই বাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির। তবে পাইকারি ও খুচরায় সবজির দামে ব্যাপক তারতম্য দেখা গেছে, যেখানে 1 কেজি টমেটো খুচরায় কিনতে 50 টাকা বেশি গুনতে হচ্ছে। তবে গত সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজির দাম কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। ক্যালেন্ডারে শীতের মৌসুম শুরু না হলেও রাজধানীর বাজার ভরে গেছে শীতের সবজিতে। গত সপ্তাহের তুলনায় শিম, মূলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি সহ বেশ কিছু সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। আজকে সবজির বাজার কম, অর্থাৎ বাজার পাইকারপত্র কম, এই জন্য কম, আমদানিও বেশি। শালগম প্রতি কেজিতে 10 টাকা কমছে, মূলা প্রতি কেজিতে 10 টাকা কমছে, আর কপি প্রতি পিসে 5 টাকা করে কমছে। তবে পাইকারি ও খুচরায় দামে বেশ তারতম্য রয়েছে। আড়তে যে মূলা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, খুচরায় সেটার দাম বেড়ে বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা। ফুলকপি ও বাঁধাকপির পাইকারি দাম 30 টাকা আর খুচরায় 50 থেকে 60 টাকা। পাইকারিতে দেশি টমেটো 100 টাকা কেজি হলেও খুচরায় ক্রেতাকে কিনতে হচ্ছে 150 টাকায়। শসার কেজি 80 টাকা, গাজর 140 টাকা, এই কাঁচা টমেটো 180 টাকা কেজি, বাগুন 80 টাকা কেজি, বেগুন আছে 50 টাকা 60 টাকা কেজি, মূলা আছে 30 টাকা কেজি, টমেটো ইন্ডিয়ান টমেটো 140 টাকা কেজি, গাজর আছে আপনার 140 টাকা। দাম কিছুটা কমলেও তুলনামূলক বিচারে এখনো বেশি বলছেন ক্রেতা। আসলে শীতকাল যেহেতু শুরু হয়েছে, দাম একটু কমার কথা, কিন্তু এখনো কমেনি। মানে এখন আপনার ওই আইসাও আগের মতো শীতের যে ইয়াটা আছে এটা এখনো পাই নাই। টমেটোর দাম আমরা যখন পাইতাম 60 টাকা 70 টাকা 50 টাকা, এখন কিনা লাগছে 130 টাকা কেজি টমেটো। চাহিদা ও সরবরাহের অজুহাতে দাম যেন বেশি না হয়, এজন্য বাজার তদারকির তাগিদ তাদের। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। সারা দেশে বাজারে বেড়েছে শীতকালীন সবজি সরবরাহ, সেই সাথে কমছে দাম। তবে ঢাকার বাইরের পাইকারি বাজারের তুলনায় খুচরা সবজির দরে পার্থক্য 30 টাকা পর্যন্ত। এজন্য পরিবহন ব্যয় এবং পণ্য নষ্ট হওয়া সহ নানা অজুহাত দেখাচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। হেমন্তকাল এখনো শেষ হয়নি, তার আগেই বাজারে ভরে উঠেছে শীতের সবজিতে। সবজি সরবরাহ বেড়েছে বরিশালে, এতে দাম কমেছে। বাজারে লাল শাক, মূলা শাক ও পালং শাক গেল সপ্তাহে 30 টাকা দরে বিক্রি হলেও এখন দাম 15 টাকা। কমেছে কাঁচামরিচ, ধনেপাতা, বাঁধাকপি, ফুলকপি, পেঁপে ও লাউয়ের দাম। তবে অপরিবর্তিত আলু, বেগুন, গাজর, টমেটো ও করলা সহ আরও কিছু সবজির দর। সবজির দাম হাতের নাগালে আসায় খুশি ক্রেতারা। সবজির আমদানি ভালো আছে, দামও মোটামুটি আগের থেকে একটু কম আর কি। সকল তরকারি আসছে পড়ছে, দাম অনেক কমে গেছে। আগে সিম ছিল 100 টাকা, আর হয়েছে 50 টাকা। ফুলকপি এখন 30 টাকা কেজি, আর আগে ছিল 100 টাকা পর্যন্ত। সরবরাহ বাড়ায় ঠাকুরগাঁয়ের বাজারেও দাম কমতে শুরু করেছে সবজির। 2 সপ্তাহ আগের তুলনায় প্রতিটি সবজির দাম 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। গত 2 সপ্তাহে বাজার একটু নিম্নমুখী, জনগণের হাতে লাগালে আছে। সবজির দাম যদিও কিছুটা কম হয়েছে, কিন্তু আলুর দামটা 80 টাকা কেজি। তবে পাইকারি ও খুচরা বাজারে দামের মধ্যে 20 থেকে 30 টাকার তারতম্য থাকায় ক্ষুব্ধ ক্রেতারা। এজন্য পরিবহন ব্যয় ও পণ্য নষ্ট হওয়া সহ নানা অজুহাত খুচরা ব্যবসায়ীদের। আজকে দাম বেশি, কালকে দাম কম, মিলিয়ে টিলিয়ে তাতে খুব সমস্যা পড়তেছি। মধ্যস্বত্বভোগী যারা, ওনাদের এই সিন্ডিকেট বা ওই যে দ্রুত তারা মালের দাম বৃদ্ধির কারণে আমরা আসলে কষ্টে পড়ি। পাইকারি বাজার থেকে খুচরা বাজারে 20 টাকা কেজি ডিফারেন্স। দাম কমাইতে হবে, এটা মনিটরিং করতে হবে। সবজি সহ সব নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে তদারকি বাড়ানোর দাবি ক্রেতাদের। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। ময়মনসিংহের মাসকান্দায় বিসিক শিল্পনগরীতে আগুনে পুড়েছে একটি কীটনাশকের গুদাম। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কর্তৃপক্ষ বলছে, গুদামটিতে কাঁচামাল সংরক্ষণ করে পাশের কারখানায় বালাইনাশক তৈরি করা হতো। শুক্রবার সকাল 10:30 ময়মনসিংহের মাসকান্দা এলাকায় বিসিক শিল্পনগরীর ভেতরে হেকেম বাংলাদেশ কোম্পানির কীটনাশকের গুদামে হঠাৎই আগুন লাগে, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। কাঁচামাল ও কেমিক্যাল থাকায় বাড়তে থাকে আগুনের ভয়াবহতা। ওই পাশে একটা কারণ আছে, দারোয়ান খবর দিচ্ছে, গেট খুলছে, গেট খোলার ভিতরে দেখি ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে। তারপর আমরা দৌড়াদৌড়ি করে আইসা ফায়ার সার্ভিসের সঙ্গে
পাইপ টাইপ নিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। খবর পেয়ে ঘটনাস্থলে একে একে পৌঁছায় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় তাদের। এখানে পানির উৎস থাকা যথেষ্ট দরকার ছিল, কিন্তু এখানে কোনো পানি না পাওয়ায় আমাদের প্রথমে বেগ পেতে হয়েছে। পরবর্তী আমরা এই বিসিকের বাইরে পাবলিক একটা পুকুর থেকে আমরা পানি সংগ্রহ করে আমরা আগুনের কাজ শুরু করি এবং আমাদের আগুন নিরবনে ওই পুকুর অনেক সহযোগিতা করছে। কর্তৃপক্ষ বলছে গুদামটিতে কাঁচামাল সংরক্ষণ করে বালাইনাশক তৈরি করা হতো পাশের কারখানায়। কারখানাতে যে জায়গা সংকুলন না হওয়ার কারণে আমরা এখানে আরেকটা কারখানায় আমরা ডিস্ট্রিক্টের ভিতরে এখানে আমরা একটা গোডাউনে আমাদের মালামালগুলো রাখি। আমাদের গোডাউনে যা ছিল মালামাল সব পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কেউ হতাহত হননি। ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই আগস্টের বিপ্লবের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করে গ্রেপ্তার হওয়া আরও ৭৫ বাংলাদেশিকে মুক্তি দিয়েছে আরব আমিরাত। এ নিয়ে ১৮৮ জনকে মুক্তি দিল দেশটি। শুক্রবার এক ফেসবুক পোস্টে তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সরওয়ার আলম। পোস্টে তিনি লিখেন, ছাত্র জনতাকে হত্যা এবং নিপীড়নের বিরুদ্ধে আরব আমিরাতে মিছিল এবং বিক্ষোভ করায় গ্রেপ্তার আরও প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আমিরাত সরকার। বাড়ির আঙিনায় শীতকালীন নানা সবজির চারা আবাদ করে সাড়া ফেলেছেন কুষ্টিয়ার কুমারখালীর প্রান্তিক কৃষক মাসুদ রানা। ইউটিউবে অনুপ্রাণিত হয়ে এই খাত থেকে মাসে এখন তার আয় লাখ টাকারও বেশি। ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, টমেটো সহ নানা জাতের বীজের সমারোহ তার বাড়ির আঙিনাকে করেছে সুশোভিত। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মহিষাখোলা গ্রামের মাসুদ রানা চাকুরি ছেড়ে ইউটিউব দেখে বাড়ির আঙিনায় শুরু করেছেন শীতকালীন নানা সবজির চারা উৎপাদন। বীজ পরিচর্যা সহ ৬% জমিতে ৩০,০০০ চারা উৎপাদনে তার খরচ হয়েছে প্রায় ২ লাখ টাকা, যেখানে শোভা পাচ্ছে শীতকালীন হরেক রকমের সবজির চারা। ইউটিউবেতে অ্যাগ্রোয়ান নামের একটা প্রতিষ্ঠানের প্রতিবেদনমূলক তথ্য পাই ওখান থেকে, যে কৃষিতেও সফল হওয়া যায়। ওইখান থেকে আমার কিউরিসিটি জাগলো যে আসলে কৃষিতে কিভাবে সফল হওয়া যায়। তারপরে আমি 10 কাঠা জমি নিয়ে শুরু করি আধুনিক পদ্ধতিতে মালচিং সিস্টেমে চাষবাস। তার মতে সনাতন পদ্ধতির চেয়ে আধুনিক পদ্ধতির চাষাবাদে লাভের পরিমাণ বেশি। মোট ৩০,০০০ চারা এই মাসে আমার বিক্রি হয়েছে এবং এটা খরচ হয়েছে উৎপাদন করতে 2 লক্ষ টাকা মতন। সর্বমোট বিক্রি হবে প্রায় 4 লক্ষ টাকা সব মিলে, এবং লাভ হবে, আমি আশা করতেছি 2 লক্ষ টাকা লাভ হবে। এদিকে মাসুদকে অনুসরণ করে আধুনিক এ বিপ্লবে আগ্রহ দেখাচ্ছেন স্থানীয়দের অনেকে। মাসুদ ভাই এখান থেকে চারা দেয়, বীজ দেয়, তো ওনার দেখা দেখি অনেকেই নিচে, তার দেখা দেখি আমি শুরু করতে যাচ্ছি। এই জায়গা থেকে বীজ নিয়ে আমরা আর কি রোপণ শুরু করব। অ্যাগ্রো 1 এর ডিলারশিপ নিয়ে উচ্চ ফলনশীল জাতের চারা উৎপাদনে এবং বিপণনে সহযোগিতা করা হচ্ছে বলে জানায় উপজেলা কৃষি অফিস। আমাদের যে টেকনিক্যাল যে সাপোর্ট সেগুলো অব্যাহত আছে। আমরা আশা করি তিনি যদি আমাদের সাথে কোঅপারেট করেন, আমরা তার যে এই চারা উৎপাদনের যে সার্বিক যে সহযোগিতা আমরা করতে পারবো। প্রয়োজনে মাসুদকে আগামীর পথে এগিয়ে নিতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের যে দপ্তরগুলো রয়েছে সেখান থেকে আমরা সহজ শর্তে তার জন্য ঋণের ব্যবস্থাটি করব, যেন উনি এই কার্যক্রমকে আরও বেশি বেগবান করতে পারেন এবং অন্যান্যরা যেন আগ্রহী হয়। ডিভিসি নিউজ ডেস্ক। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তাপমাত্রার পারদ কমেছে দেশের উত্তরাঞ্চলে। মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 11.3 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে সকাল 6টায় জেলা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.4 ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল থেকে জেলা জুড়ে কুয়াশার দেখা না মিললেও হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়া বাড়িয়েছে শীতের তীব্রতা। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মেলায় কমতে থাকে শীতের তীব্রতা। তবে বিকেল হতেই আবারও শীতের তীব্রতা বাড়তে থাকে। আগামী মাসের শুরু থেকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
দর্শক, ৬ দফা দাবি নিয়ে রাজধানীর শহীদ মিনারে মহাসমাবেশ করছে সারা দেশ থেকে আসা মেডিকেল টেকনোলজিস্টরা। সেখানে আছেন সহকর্মী শাহ ইমন। আমরা বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। ইমন, বিক্ষোভ থেকে কি ধরনের দাবি তোলা হয়েছে জানাবেন আমাদের। দিশা, আজকে দুপুর ২টার পর থেকে সারা দেশ থেকেই পেশাজীবী এবং ছাত্ররা যারা ডিপ্লোমা ডিগ্রিধারী এবং ডিপ্লোমা শিক্ষার্থী যারা রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট, তারা এখানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছিল। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তারা এখানে আজকে মহাসমাবেশ করছে। তাদের এই মহাসমাবেশে এখন এই মুহূর্তে মহাসমাবেশ চলছে সারা দেশ থেকে আসা মেডিকেল টেকনোলজিস্টদের। তাদের মূলত ৬ দফা দাবি। তাদের যে চাকরিতে তাদের বৈষম্য রয়েছে বলে তারা দাবি করে যে তাদের অন্যান্য যারা পেশাজীবী রয়েছে, যেমন কৃষিবিদ বা অথবা অন্য কোনো পেশাজীবী যারা, তাদেরকে ডিপ্লোমা যারা ডিগ্রিধারী তাদেরকে ১০ম গ্রেডে মর্যাদা দেওয়া হয়, কিন্তু এই মেডিকেল টেকনোলজিস্ট যারা তাদেরকে ১০ম গ্রেডের দাবি জানাচ্ছে তারা, যে ১০ম গ্রেডের পদমর্যাদায় চাকরিতে দিতে হবে। এবং আরও একটি বিষয়, সেটি হচ্ছে যে ২০১৩ সালের পরে এই মেডিকেল টেকনোলজিস্টদের চাকরির কোনো নিয়োগ প্রক্রিয়া সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়নি। তো যারা এই সাবজেক্টের উপর পড়াশোনা করছে শিক্ষার্থীরা, ডিপ্লোমা ডিগ্রিধারী, তারা ২০১৩ পরে তাদের কোনো সরকারি নিয়োগ হয়নি, এই নিয়োগের দাবিও তারা জানাচ্ছে। এছাড়া তারা একটি অধিদপ্তর, মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্টদের নিয়ে একটা পরিদপ্তর করার জন্য দাবি জানাচ্ছে। তো তারা এই রকম ৬টি দাবি নিয়ে তারা মূলত আজকের এই সমাবেশ করছে। আমরা তাদের এখানে যারা নেতৃত্ব দিচ্ছে তারা আমাদের যেটি জানিয়েছে যে তারা একটি কর্মসূচি ঘোষণা করবে। সম্ভবত আজকে থেকে তারা ৭ দিনের একটা আলটিমেটাম দিবে সরকারকে। এই ৭ দিনের মধ্যে যদি তাদের এই ৬ দফা দাবি পূরণ করা না হয়, সেই ক্ষেত্রে তারা হয়তো আগামী ৭ এবং ৮ তারিখে সারা দেশে একযোগে কর্মবিরতি পালন করবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এর বাইরে তাদের আরও ৪-৫টি কর্মসূচি রয়েছে একাধিক, সেগুলো তারা তাদের সমাবেশের শেষে হয়তো ঘোষণা করবে। দিশা, এই ছিল এখনকার মতো সর্বশেষ এই সমাবেশের। ইমন, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। ৬৪ জেলার প্রতিযোগীদের নিয়ে মাদারীপুর ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভোরে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের সামনে থেকে ৩০০ জন প্রতিযোগীদের নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। KKMRCর আয়োজনে ২১ এবং ১০ কিলোমিটার এই ২ ধাপে হয় ম্যারাথন প্রতিযোগিতা। ২১ কিলোমিটার ম্যারাথনে প্রথম জন পলাশ শেখ আর ১০ কিলোমিটার ম্যারাথনে প্রথম হন আশরাফুল আলম। এই আয়োজন শহরের মানুষদের মধ্যে শারীরিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হবে বলে আশা আয়োজকদের। আমরা চাবো মাদারীপুরকে এরকম আয়োজন প্রতি বছরে যেন করা হোক। আর আমরা টাঙ্গাইল থেকে 4 জন আসছি আমাদের এক সংগঠন থেকে। তো আজকে সেখানে হয়ে আমার অনেক ভালো লাগতেছে। আর এখানকার মাদারীপুরের যে রাস্তাঘাট অনেক সুন্দর, গ্রামীণ পরিবেশ, শীতের একটা ওয়েদার ছিল, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, আজকের আমার এই প্রোগ্রামে সারা বাংলাদেশ থেকেই প্রায় 300 রানার্স অংশগ্রহণ করেছে। সফলতার সহিত আমি প্রোগ্রামটি শেষ করতে পেরেছি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে।